এবং আপনার মিথ্যা তথ্য দিয়ে এর জবাব কে দিবে? জবাবও কেউ দিতে পারছে না, এবং কোনো প্রোটেকশন আপনি পাবেন না। ছুরির উপরে দাঁড়িয়ে আছে সংবাদ মাধ্যম, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, এবং এটা খুব বিপজ্জনক হবে। তার কারণটা হলো কোনো কন্ট্রোল নাই। বুঝি না ভাই, আমার দরকার নাই রাজনীতির, কিন্তু আমার পেটে ভাত চাই। এই যে রফিক লীগ, কিছুটা বামপন্থী ওয়ার্কার্স পার্টি, জাসদ, এই ঘরানাটাকে রাজনীতির বাইরে রাখা হয়। কনভারসেশন উইথ সাবির মুস্তাফায় আজকে আমাদের অতিথি, মানব জমিন পত্রিকার চিফ এডিটর এবং টেলিভিশন ব্যক্তিত্ব মতিউর রহমান চৌধুরী। মিস্টার চৌধুরী, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি তো সাধারণত টেবিলের ওই পাশে থাকেন, প্রশ্নগুলো করেন, আজকে আপনি এই পাশে এবং প্রশ্নের উত্তরগুলো দিবেন। তো আপনি সম্প্রতি আমেরিকা গিয়েছিলেন, সেখানে বিশ্বকাপের বিভিন্ন খেলা দেখেছেন, এবং সেখানে ফিফার রাজনীতি নিয়ে অনেক বিতর্ক, অনেক কন্ট্রোভার্সি হলো। তো এই রাজনীতিটা ফুটবল খেলার সময় ফিফার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক, তারপরে আর্জেন্টিনা নিয়ে যে এই বিতর্ক, যে ফিফা আর্জেন্টিনাকে ফেভার করছে, এগুলোর রেশ বা আঁচ আপনারা পাচ্ছিলেন কিনা যখন আপনারা ওখানে ছিলেন? ওয়েল, আমরা কিছুটা পাচ্ছিলাম এই কারণে, আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিমের ফুটবল অ্যাসোসিয়েশন সম্পর্কে কিন্তু একটা রিপোর্ট বের করেছিল, একটা স্প্যানিশ একটা টেলিভিশন। তো ওখানে কারাপশনের খবর ছিল, তো ওখান থেকে একটা গুঞ্জন ছিল এরকম হতে পারে আর কি। তো ওইরকম রিপোর্টিং হয়নি কিন্তু আসলে। আর আমি বিশ্বকাপে গিয়েছিলাম, এবার ছিল আমার 7 বার। আমি প্রথম বাংলাদেশি সাংবাদিক 1990 সনে ইটালি বিশ্বকাপে গিয়েছিলাম। তো খেলার প্রতি আমার একটা আলাদা আগ্রহ আছে, একটা নেশাও বলা চলে আর কি। আর খেলা কাভার করতে গিয়ে এই ধরনের রাজনীতি হয়তো এবার একটু বেশি হয়েছে। এই রাজনীতিরা নোংরামি ছাড়া কিছু নয়, ফুটবলকে ক্ষতিগ্রস্ত করবে এবং করেছে অলরেডি, এবং 2টা ক্যাম্প হয়ে গেছে ইতিমধ্যেই। আপনি 7টায় গিয়েছেন, 7টা বিশ্বকাপ, ইনক্লুডিং ওই মস্কোর আমি যাইনি, রাশিয়াটা জানি। তো এই যে 7টা গিয়েছেন, তো এই 7টা ওয়ার্ল্ড কাপের মধ্যে কোনটা আয়োজনের দিক থেকে আপনার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে? মানে ফুটবলটা না, আয়োজনের দিক থেকে। জার্মানি 2006 সালে, 2002 কাতার, 2022 কাতার, না 2022 কাতার, আর 2002 হচ্ছে জাপান কোরিয়া। আচ্ছা, সেটাও আয়োজন ভালো ছিল। তো ফুটবলের দিক থেকে কোনটা আপনি সবচেয়ে উপভোগ করেছেন? এবার একটা খুব ভালো ছিল, এবার একটা খুবই এত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল, খুবই ভালো। তো ফুটবলের দিক থেকে এইটাও ভালো ছিল, এবং ন্যাচারালি 2006-এর জার্মানি বিশ্বকাপ একটা আলোচিত বিশ্বকাপ। আর 1994 ধরেন 2094 ওয়ার্ল্ড কাপে আমেরিকায় যেটা হয়েছিল, যেটা ম্যারাডোনা যে আউট হয়ে গেলেন একেবারে ড্রাগের কারণে, সেটা বেশ আলোচিত ছিল। আর আমাদের কাছে আবার অন্য আলোড়ন। তার কারণটা হচ্ছে, যতবারই বিশ্বকাপে যাই ততবারই একটা প্রশ্নের সম্মুখীন হই। এবারও হয়েছি, এবং আমারও ইন্টারভিউ এবার 4টে ভাষা টেলিভিশনে গেছে ওইভাবে। প্রথম কি হলো যে, তোমাদের দেশ তো বিশ্বকাপে নেই, তোমাদের দেশ মানে বাংলাদেশ 152তম তোমাদের অবস্থান, তো সেখানে তোমরা খালি আর্জেন্টিনা বলো কেন? আর্জেন্টিনার লোকজন বলে সেকেন্ড হোম হচ্ছে বাংলাদেশ। এই সেই কি কারণে খেলার প্রতি এত নেশা? তোমাদের তো কি নেই, তোমাদের টিম তো খেলে না। জবাব কি দিব? মানে বিশেষ করে ইটালি বিশ্বকাপে ম্যারাডোনা যেদিন আর্জেন্টিনা যেদিন হেরে গেল, সেদিন কিন্তু একটা খবর হয়েছিল যে দিনাজপুরে একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে খেলা নিয়ে বিরোধ হইতে ডিভোর্স হয়ে গেছিল। সম্ভবত বাংলাদেশেই সম্ভব। একটা বার্তা সংস্থা এই খবরটা দিয়েছিল, সাথে সাথে তো আমার খোঁজ পড়েছে বাংলাদেশে কে আছে। তখন আমি একাই ছিলাম। আচ্ছা, তখন আর ওই 90-এ কেউ যায়নি ওইভাবে। যাই হোক, তো খেলা এবার যেটা আমি বলছি এই কারণে, এবার সুপারস্টারদের আমরা কেইটা দেখেছি, পতন দেখেছি, উত্থান দেখতে পারি নাই। নতুন প্লেয়ার কিন্তু আসে নাই। আপনি হালান্ডকে বলতে পারেন, কারণ হালান্ড প্রথম বিশ্বকাপ খেললো, এটাই খেলছে এবং সে ভালো খেলেছে। আর কি হইতে পারে, ইয়ামাল, এই 2টা তো
ইয়ামালের আরো ভালো করার কথা ছিল, সেটা সে না সে করতে পারে নাই টিমের ওটাই টিম পেরেছে আর কি, টিম স্পিরিটটাই বেশি ছিল, এই জন্য জিতেছে, না জিততে পারতো না। ওই তারকা নির্ভর টিম আর্জেন্টিনা, Yeah. মেসি নেই খেলাও নেই, ঠিক ওই রকমই আর কি, আমি দেখেছি এরকম অবস্থা। ওয়েল, খেলা নিয়ে পরে যেটা আপনি প্রশ্ন করেছিলেন যে খেলা নিয়ে রাজনীতি বা এটা, খেলার প্রশাসন একদম দুর্নীতিগ্রস্ত একদম। খেলা নিয়ে যা হচ্ছে এখন, মানে এটা টাকা বানানোর একটা মেশিন প্রতিবারই। এর আগের প্রেসিডেন্ট যে ছিল ব্লাটার, সেপ ব্লাটার তো ওই করাপশনের চার্জেই তাকে আউট হয়েছিল। এবারও কিন্তু সেই পথে যাচ্ছিল কিছুটা। আবার এখানে ট্রাম্প সাহেব, মানে ল্যাটিন আমেরিকা, এই সেন্ট্রাল আমেরিকা সব মিলে তারা চেষ্টা করছে তাকে রাখার জন্য, যদিও তার সে তো সুইস নাগরিক, আবার ইটালি নাগরিক, দুই দেশের নাগরিক, ইটালি নাগরিক। তো এখন আবার মানে আপনি জানেন ইউরোপটা একদম পুরোপুরি বিভক্ত হয়েছিল, 57টা দেশ তার বিরুদ্ধে চলে গিয়েছিল। পরে রাবাতে যে মিটিংটা হলো ওই এই 4-5 দিন আগে, ওইখানে আসার পরে যে একটা মোটামুটি একটা কি হয়েছে যে না, আপাতত ইলেকশন পর্যন্ত সে থাকুক, আর আপাতত কেউ নেই যে সাথে সাথে দায়িত্ব নেবে। আর এই ফুটবলে যারা আসে, ফুটবল ম্যানেজমেন্টে আসার সাথে সাথে, কারণ হলো এত টাকার উপরে, তো টাকার কারণে সবাই করাপ্ট হয়ে যায়, আর সিস্টেমটাই করাপ্ট হয়ে গেছে। তো হইলে পুরোটা জিনিসটাই আবার চেঞ্জ করতে হবে। আর তো যেভাবে এই ওয়ার্ল্ড কাপটাকে বিক্রি করার চেষ্টা হয়েছিল, এটা ছিল একটা দুর্ভাগ্যজনক, তাহলে শেষ হয়ে যেত। অসাধারণ, মানে ঔদ্ধত্যপূর্ণ কাকে বলে। ওই যে মার্কিন প্রশাসন থেকে বলা হয়েছে এবং এই প্রপোজালটা নিয়েই কিন্তু এটা বলেছিল। এই ধরনের প্রস্তাব আগে দেওয়ার আগে তারা আসলে হোমওয়ার্ক করা উচিত ছিল, যে আসলে এটা চিন্তা বলে দিয়েছে, এটা কেউ অ্যাকসেপ্ট করবে না। এটা তো বিজনেস, পুরোপুরি বিজনেসের মধ্যে গেছে। এক্স্যাক্টলি। তো সেই কারণে আর কি বিশ্বকাপকে বিক্রি করে দেওয়া পুরাটাই। আচ্ছা, এখন বিশ্বকাপ থেকে আমরা আসি আপনার ঘরের কাছের খবরে। সেটা হচ্ছে আপনার নিজের ক্যারিয়ার। দীর্ঘদিন তো আপনি সাংবাদিকতা করেছেন। আপনি শুরু করেছিলেন তো সেই বহু আগে, 72-এ। আমি অবশ্যই আপনাকে চিনি 91 থেকে। আমরা যখন একসাথে কাজ করতাম। আপনার একটা সাক্ষাৎকার দেখেছিলাম ওই 90 এরশাদের পতনের পর, এবং আপনি ওই ইনকিলাব এবং বাবরি মসজিদ ভাঙা নিয়ে যে সে ভুয়া খবর দেওয়া, দাঙ্গা লাগানো, সেই বিষয়ে আপনি অনেক আলোকপাত করছিলেন। তো সেটা ছিল আপনার, মানে আপনার সাংবাদিকতার সাথে আমার প্রথম পরিচয় 90-91 সালে। তো যাই হোক, এখন তো মানে 2024 সালে যে সরকার পরিবর্তন হলো, এবং তারপরে 2টা বছর গেছে, এক ধরনের মিডিয়ার উপর ঝড় বলবো না, কিন্তু অনেক ধরনের টালমাটাল অবস্থা গেছে। পালাবদল, মালিকানা চেঞ্জ হয়েছে, তারপরে নিউজ রুমের দখল, বেদখল, পুনর্দখল, সবই হয়েছে। তো এইসবের মধ্যে মানে সাংবাদিকতার যে মূল জিনিসটা, যে সাংবাদিক স্বাধীনভাবে নির্ভয়ে কাজ করবে, সাংবাদিক, আমি মালিকের কথা বলছি না, সম্পাদক এবং তার টিম, এই জিনিসটা কি ধরে রাখতে পেরেছে বেশিরভাগ মিডিয়া, নাকি তারা কোনো একটা ভয়ের মধ্যে দিয়ে গেছে, এখনো যাচ্ছে কি? আমি বলবো না। তার কারণটা হচ্ছে বেশিরভাগ মিডিয়াতেই এই হাওয়াটা লেগেছে। প্রাইভেট সেক্টরের ব্যবসা এটা অনেক ক্ষেত্রেই, সরকারি মাত্র বিটিভি, এর বাইরে যারা তো সবই প্রাইভেট। আমার প্রতিষ্ঠানে বা অন্য একজনের প্রতিষ্ঠানে কে কাজ করবে, কে করবে না, এটা ডিসাইড করবে সেখানকার অথরিটি। এখন যেভাবে হচ্ছে এটা আমি বলবো এটা এক ধরনের চট দখলের মতো। আর এই যেটা বলছিলাম পালাবদল, এইভাবে সকাল বিকাল আপনার চেঞ্জ হচ্ছে। একজনকে এডিটার আছে, তারা সরিয়ে দিয়ে আরেকজন ঢুকে গেলো, আবার হয়তো সেট আপে চেঞ্জ করতে হবে, আবার পুরোটা চেঞ্জ হয়ে গেলো। এই যে অবস্থাটা এখনও কিন্তু অব্যাহত আছে। এটা টিভিতে বলেন আর নিউজ পেপারে বলেন, দুইটাতেই অব্যাহত আছে। এটা কেউ রেসিস্ট করতে পারে নাই। এখানে ইউনিয়নের কোনো ভূমিকাই নেই। ইউনিয়ন আছে এটা মনে হয় না। যে কারণে যেটা আমরা যখন 70 দশকে আমরা কীতে আসি, পেশায় আসি, তখন মনে হতো, এবং কারা ওই পেশায় ছিলেন বা কারা নেতৃত্ব দিতেন আপনি জানেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এখন যে অবস্থাটা, সবাই কম্প্রোমাইজ করে বসে আছে। এখানে সরকারের ভূমিকা কি? সরকারও কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে এই হাউসগুলো দখল হয়েছে, সেটা তারা রেসিস্ট করতে পারে নাই। এর ধারাবাহিকতায় কিন্তু এখনও এটা চলছে, রেসটা চলছে, এখনো
চলছে এবং এটা চলতে থাকলে আমি জানি না যে মিডিয়া কোথায় জাস্ট গিয়ে থামবে কোথায়, এটা আমার ধারণার বাইরে। কিন্তু আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি, ধরেন আমি মালিকদের সংগঠনের সঙ্গে যুক্ত, তারপরে সংবাদপত্র পরিষদের সময় সম্পাদক পরিষদের সাথেও আমি যুক্ত, কিন্তু আমরা দেখছি কিন্তু কিছু করতে পারছি না। তার কারণ কি জানেন? অবাক লাগে, কেউ কমপ্লেন করে না। এটা কি ভয়ের কারণে, না মনে করছে এটাই হওয়ার কথা? না, এটা নিয়তি না। অনেকটা মনে করে বলে লাভ কি, আরো সমস্যা হতে পারে। আচ্ছা, আমার যে বেনিফিটটা ওইটাও নাও পেতে পারি, এই যে অবস্থাটা। তো এই অবস্থা থাকতে পারে না, থাকা উচিত না যে একটা লোক কমপ্লেনই করে না। আমি নুরুল কবিরকে জিজ্ঞেস করেছিলাম, সে তো সম্পাদক পরিষদের সভাপতি, গতকালই, যে কী অবস্থা। বলে যে আমাদের কাছে তো কেউ কমপ্লেন করে না, কমপ্লেন না করলে তো আমরা ওখানে হস্তক্ষেপ করতে পারছি না। তো এই পরিস্থিতি তো আগে ছিল না। চাকরি তো আমাদেরও গেছে, কিন্তু তখন তো ইউনিয়ন পাশে দাঁড়িয়েছে। এখন তো ইউনিয়ন বলতে নাই বললেই চলে আর কি। আর একটা ইউনিয়ন তো তারা নাই, তারা দৃশ্যমান না একটা ইউনিয়ন। আর একটা ইউনিয়ন আছে, তারা তো মানে তারা এই নিয়ে চিন্তাও করছে না। তো ফলে হয় কি, বাংলাদেশের সাংবাদিকতা একটা মস্ত বড় চ্যালেঞ্জের মুখোমুখি, এবং সামনের দিনগুলো খুব খারাপ দিন হবে। কারণটা হচ্ছে টলারেন্স লেভেলটা একদম জিরো লেভেলে চলে গেছে। রেসপেক্ট বলতে কিছু নেই, এথিক্স বলতে কিছুই নেই। আর সোশ্যাল মিডিয়ার যুগে এখন যা হচ্ছে, এরা কেউ কন্ট্রোলের বাইরে চলে গেছে। যে যার মতো যা ইচ্ছা তাই লিখতেছে, বলতেছে। তো সেই কারণে দাড়ি কমা সেমিকোলন পর্যন্ত আগে মনিটর হইতো, এখন কিন্তু এটা করার কোনো সুযোগই নেই, কেউ করছেও না। তো আমরা যাব কোথায়? সোশ্যাল মিডিয়াতে তো সেরকম এডিটোরিয়াল ধরনের গেট কিপিংও নাই, কারণ অনেকে একাই একটা অনুষ্ঠান করছে বা কন্টেন্ট ক্রিয়েট করছে। না, এটা এক ধরনের মানে ওই যেটা আমি বলছিলাম, এটা বিতর্ক হয়েছে। আমি বলছিলাম যে আপনার হাতে মোবাইল থাকলেই আপনি সাংবাদিক। আর একটা সেলফি স্টিক লাগে। হ্যাঁ, তো সেটা করার পরে সাংবাদিক হয়ে গেলে ঠিক আছে, ভালো কথা, আমার কোনো আপত্তি নেই। সাংবাদিক হইতে বলে আমি ওয়েলকাম করব, কিন্তু একটা মিনিমাম এথিক্সটা মানতে হবে। যেমন আমি এরা নিউজ পেপারে কাজ করি, 10টা হাত হওয়ার পরে একটা স্টোরি সামনে যাচ্ছে, আর এখানে কোনো স্টোরি ডাইরেক্ট যাচ্ছে, আমরা পারছি না। তো এই যে মানে বিশেষ করে এখনকার দিনে এখন যেভাবে চলছে, তাতে মেইন স্ট্রিম মিডিয়া খুঁজেই পাওয়া যাবে না। হয়তো একদিন এসে বলবে যে না ঠিক আছে, দেখি আসল খবরটা এটার মধ্যে আছে কিনা, কিন্তু ওই পর্যন্ত কে দেখে? এর আগেই তো খবর হয়ে যায়। এক্স্যাক্টলি। আর মেইন স্ট্রিম মিডিয়াও তো এখন সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল হয়ে গেছে, তাদের ট্রাফিকের জন্য, তাদের ইনকামের জন্য। বিশ্বাস করেন, ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেয়া, এর প্রতিবাদে প্রতিবাদ করেছেন মানে সম্পাদক পরিষদ ছাড়া, মালিকদের সংগঠন ছাড়া। আমি তো ইউনিয়নের কোনো অবস্থান দেখি নাই। এটা মানে চিন্তা করা যায়। আমি ভিন্ন মত, তারা আমাদের মতে বিরুদ্ধে লিখছে, বলছে, এটা আমি কাউন্টার করব, কিন্তু আমি যে আগুন দিব, এই কালচার যেখানে, সেখানে আপনি সংবাদ মাধ্যমের স্বাধীনতা, যে 90-এর কথা বললেন, আমরা ওই সময় কাগজ, আমি যখন যুগান্তরে কাজ করতাম, আপনি তো বাইরে কাজ করতেন। আমি অবশ্য বাইরে পরে গেছি, 90 আমি ছিলাম। হ্যাঁ, তো সেখানে আমরা ওই গুলিস্তানে দেখা হতো, আমরা যখন স্টোরি ফাইল করতে দিতাম, মনে আছে কিনা? ওই ইউপিআই কাজ করতাম, ইউপিআই সময়। তখন আমি তো যুগান্তরে কাজ করতাম, মানে কলকাতার। ও আচ্ছা, কলকাতা যুগান্তর। তাই ভাবছিলাম যে কোন যুগান্তর, ওই সময় কলকাতা যুগান্তরে। না, এখন আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আপনি যে ডেইলি স্টার এবং প্রথম আলোর কথা বললেন, সেই ভবনে আগুন লাগানোর পরে এটা প্রায় মানে বেশ কয়েক মাস হয়ে গেছে, ইলেকশন হয়ে গেছে, নতুন সরকার এসছে, কিন্তু এটা নিয়ে কোনো তদন্ত, কোনো দোষী ব্যক্তিরা তো অজানা না, এগুলো তো সব ভিডিওতে আছে। সেখানকার তখনকার তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ঘটনার 4 দিন পরে তিনি ওই ঘটনাস্থল দেখতে গেছেন, প্রথম আলোতে বা ডেইলি স্টারে গেছেন। এটা কি হইতে পারে? ভাবা যায়? কিন্তু সেটাও তো আমরা দেখলাম। তো এই জন্য বললাম যে এখন কিন্তু একটা ধারালো ছুরির উপরে দাঁড়িয়ে আছে সংবাদ মাধ্যম, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, এবং এটা খুব বিপজ্জনক হবে। তার কারণটা হলো কোনো কন্ট্রোল নাই। আচ্ছা, সংবাদপত্র বা টেলিভিশন মানে গণমাধ্যম যেটা, তাদের তো একটা মানে দায়িত্ব হচ্ছে যে দেশের যে বিদ্যমান চিন্তাভাবনা, মতামত, সবগুলোকে রিফ্লেক্ট করা। এখন ধরুন আপনি 2টা টক শো করছেন, বিভিন্ন টিভিতে বিভিন্ন রকমের টক শো হচ্ছে, এবং সেখানে বিভিন্ন
দিক থেকে অতিথি আসছেন, তারা তাদের মতামত দিচ্ছেন। আপনার কি মনে হয় যে বর্তমানে যেসব টক শো হচ্ছে, সবগুলো, শুধু আপনারটা না, সবগুলো, সেখানে বাংলাদেশে যে বিদ্যমান চিন্তাভাবনা আছে, মতামত আছে বিভিন্ন বিষয়ে, সবই রিফ্লেক্টেড হচ্ছে, নাকি একটা নির্দিষ্ট লাইনে চলছে সব? নির্দিষ্ট লাইন বলবো না, আমি বলবো যে না, একটা সেলফ সেন্সরশিপ কাজ করছে আচ্ছা। অনেকের মধ্যেই। আর সত্যের দেখা খুব কম পাওয়া যায়। অনেকেই মানে কির উপরে বা সত্যকে বলার সময় 50 বার চিন্তা করেন কি না কি হয়, হয়তো হবে না, তবে এখন স্বাধীনতা আছে, এটা সত্য, এটা স্বীকার করতে হবে। কারণ বলা যায়, লেখা যায়, কিন্তু পেছনে একটা ভয় আছে যদি কিছু হয়, অর্থাৎ সেলফ সেন্সরশিপ। আর সেলফ সেন্সরশিপ তো আপনি পশ্চিমা দুনিয়ায় দেখেছেন যে এটা বিপজ্জনক দিক। সেলফ সেন্সরশিপ মানেটা হলো সত্য অনেক সময় হারিয়ে যায়, কারণ আপনি কম্প্রোমাইজ করছেন। আমি কিন্তু কম্প্রোমাইজ করি, আমি প্রতিনিয়ত কম্প্রোমাইজ করি, করতে হচ্ছে, সিস্টেম অবস্থা হয়ে গেছে এরকম। সব লিখে দিবেন, সব কিছু হবে তা না। কেউ এসে আপনাকে কিন্তু এখন বলে না যে আপনি লিখতে পারবেন না, এটা কেউ বলে না। কিন্তু তারপরেও আমার অভ্যাসটা হয়ে গেছে এরকম যে আমি জানি বলছে যে করবে না, কিন্তু কাল সকালবেলা যে আমার উপরে হবে না, তারপর গ্যারান্টি এর কোনো গ্যারান্টি নেই। তারপর তো এখন আরেকটা যোগ হয়েছে, সামাজিক মাধ্যমে হেনস্থা। সেটা তো খুবই প্রবল। মানে কি, এটার তো কোনো বর্ডার নাই। আপনি যা ইচ্ছা তাই করতেছেন। আপনি যে কোনো মুহূর্তে আপনাকে হেনস্থা করা, যে কোনো মুহূর্তে আপনার হিউমিলিট করা, এবং আপনার মিথ্যা তথ্য দিয়ে এর জবাব কে দিবে? জবাবও কেউ দিতে পারছে না, এবং কোনো প্রোটেকশন আপনি পাবেন না। আইন থাকলে তো আইনের প্রয়োগ থাকতে হবে, সেটা হয় না। আর কেউ কিছু মানছে না, তো কোথার থেকে কে কি দিয়ে দিচ্ছে? আপনি কথা বলাটাও এখন বিপজ্জনক। আপনি আপনার কথা শুনে আমি আসলাম। সাধারণত আমি নিজে কথা বলি না এখন, আমি বলাই মানুষকে যতটুকু পারি, কিন্তু আমি নিজে বলি না। কারণ আমি জানি যে কোন কথা বললে, কি বললে কতটুকু বিপদ হতে পারে। আচ্ছা, দেখি আমি আপনাকে বিপদে ফেলতে পারি কিনা। আমার নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা মতামত নিয়ে চিন্তা করছিলাম না, বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে একটা ঘরানার লোকজন, ধরুন আওয়ামী লীগ, কিছুটা বামপন্থী, ওয়ার্কার্স পার্টি, জাসদ, এই ঘরানাটাকে রাজনীতির বাইরে রাখা হয়েছে। তাদের অনেক নেতাকর্মী জেলে, অনেক নেতাকর্মী বিদেশে চলে গেছেন। তো মানে যে ঘরানা বাংলাদেশের দুইটা ডিস্টিংক্ট ঘরানার একটি, তো আমি বলবো না যে তারা কত বড়, এক সময় অনেক বড় ছিল, এখন কত বড় আমরা জানি না, কারণ তারা নির্বাচনেও তাদেরকে আসতে দেওয়া হয়নি। তো আপনার কি মনে হয় যে এই ধরনের একটা ঘরানা, আওয়ামী লীগ যেটার নেতৃত্বে ছিল এক সময়, এখনও আছে আমি বলবো, যদিও তাদের কার্যক্রম নিষিদ্ধ, এদেরকে বাইরে রেখে দেশের রাজনীতি যদি পরিচালনা করা হয়, তাহলে এই রাজনীতি কি দীর্ঘদিন স্থিতিশীল থাকতে পারবে? মোটেই না, এটা হইতে পারে না। আমি মুক্ত চিন্তার মানুষ, আমি সব মত পথের বিশ্বাসী। আমি দেখছি যে, আমি জানি যে এই মতকে আমি ইনভাইট করলে আমার বিপদ হতে পারে, সেই কারণে আমি ওই মতকে আমি কাউকে ইনভাইট করি না আমার সাথে, কারণ আমি জানি এদের আনলে ঝামেলা হতে পারে। মজার ব্যাপার কি জানেন, আপনাকে আমি সত্য কথা বলি, আমি জানি এটা নিয়ে আমার বিপদ হবে, এটার জন্য বিপদ হচ্ছে আমরা সাংবাদিকরা। সরকার কিছু বলবে বলে আমার মনে হয় না, আপনি যদি কাউকে ইনভাইট করেন, কিন্তু বিপদ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে থেকে। এইটা আগে ছিল না, এত দলীয়করণ, এত দলবাজি, এটা হইতে পারে? আপনার মনের মধ্যে পলিটিক্স থাকতেই পারে। কেজি মুস্তফা, কেজিওয়াই, ABM মুসা, নির্মল সেন, আহমেদ হুমায়ুন, অথবা সালাম সাহেবের মধ্যে, অথবা মানিক মিয়া, এদের পেটে রাজনীতি ছিল, কিন্তু তারা কাগজে রিফ্লেকশন ছিল না। কিন্তু এখন তো আমার পরিচয় হচ্ছে সাংবাদিক না, আমি আগে পরিচয় হলো আমার রাজনীতি। তো এই যে অবস্থাটা, এই যেটা আপনি বলছেন, এইটা না পাল্টাইলে আমরা যেখানে ছিলাম এতে আরো খারাপ দিকেই যাব। কারণ ওই যে একটা মতকে আপনি, সব মতের জন্যই তো আপনি লড়াই করেছেন। সব মত যাতে ছিল না বলেই তো আপনি আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে। হ্যাঁ, গণতন্ত্র তো বহুমত ভিত্তিক। হ্যাঁ, রাইট। তো একটা মত থাকলোই না, তাইলে আপনার কিভাবে হলো? তাইলে তো আর গণতন্ত্র ওইভাবে হলো না। কিন্তু কি করবেন জানেন, এটা মুশকিলটা হচ্ছে যে আগে এটা হতে দেয় নাই, এখন করতে দিব কেন? এই পরিস্থিতি, এটা বদলানো দরকার আর কি। মানে বদলাবে কে?
মানে মনে হচ্ছে যেন যে আগে আপনি যেটা বলছেন আর কি, আগে তো স্বাধীনতা দেননি, তাহলে ওরা কেন স্বাধীনতা পাবে? Yeah. তাহলে জাস্ট মুদ্রার এপিট ওপিট হয়ে গেল। আপনি আমি আপনাকে বলতে পারি মৌলিক কোনো পরিবর্তন হ্যাঁ, হয়নি, সেটাই হয়নি। ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ হয়নি, কিন্তু জাস্ট মুদ্রার এপিট ওপিট হয়ে গেছে। তো এখন এটা এইভাবে চলতে থাকলে বাংলাদেশের রাজনীতির মানে ভবিষ্যৎ বলবো না, ভবিষ্যৎ তো বহুদূর, আমি বলবো আগামী 5-10 বছরে বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের গতি, মানে আমি বলি গতিপথ আপনাকে, হতে পারে এখানে? মানুষ কিন্তু রাজনীতি বিমুখ হয়েছে অনেকখানি। তরুণ সমাজের মধ্যেও কিন্তু 5ই আগস্টে যে উৎসাহ ছিল, আজকের দিনে যদি আপনি সেই অবস্থায় যেতে চান তাহলে দেখবেন আপনি সেখানে নেই। অর্থাৎ সবাই কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। মানুষ তো পরিবর্তন চেয়েছে, কি কারণে? খালি হাসিনার পরিবর্তে আর মিস্টার এক্সকে বসাই দেওয়ার জন্য তো না, এটা পরিবর্তন হবে এই। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে অন্তর্বর্তী প্রশাসন বা অন্তর্বর্তী সরকার, তাদের হাতে গোল্ডেন অপরচুনিটি ছিল, তারা সেটা কাজে লাগাতে পারেননি। তারা বরং আইসা ওই একই ফর্মুলায় একই জিনিসই করেছেন, যে কারণে প্রতিহিংসা এই প্রতিহিংসা করতে দেয়া আজকে সমস্যা হয়েছে এইরকমই, এবং এটা ধারাবাহিকভাবে চলছে। আপনি যেটা বলছেন যে 5-10 বছর কোথায়, আমি তো দেখি না এখন এই অবস্থাটা দেখেন, মানুষ এতটাই বীতশ্রদ্ধ যে রাজনীতি বুঝি না ভাই, আমার দরকার নাই রাজনীতির, কিন্তু আমার পেটে ভাত চাই। এই যে রফিক আজাদ যেটা বলে লিখেছিলেন, মনে পড়ে কিনা, হারামজাদা না হয় মানচিত্র খাবো। আজকে সেই পরিস্থিতির দিকে যায়, এর জন্য দায়ী কে হবে? আজকে বিশেষ করে আমি মিডিয়ার লোক হিসেবে আমি তো একাধিকবার চাকরি হারিয়েছি, একাধিকবার জেলে গেছি। এই আপনার ধরেন শেখ হাসিনার জমানায় আমি 8 মাস দেশেই ফিরতে পারি নাই, এবং 2 আগস্ট আমাকে দেশের বাইরে চলে যেতে হয়েছিল এই 2024-এ। সেটা লম্বা ইতিহাস। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি তো দেখতেছি যে একই জিনিসই দেখলাম, আমি তো এটা কাগজ চালাই, এটা কাগজ চালাতেই আমাকে প্রতিদিন কম্প্রোমাইজ করতে হচ্ছে। তো কম্প্রোমাইজ করলে আসল সত্যটা বের হবে না তো। কারণ আমি চিন্তা করি আর এইটা দিলে ঠিক হবে না, এটা দিলে অমুকের প্রতি কী হবে। বিজ্ঞাপন একটা বিরাট সমস্যা, তো বিজ্ঞাপনের জন্য যদি কম্প্রোমাইজ করতে হয়, নানা ধরনের কম্প্রোমাইজ আর কি এখানে। তারপরে হয় কি, রিপোর্টাররা, বিশ্বাস করেন, আপনি নিজে রিপোর্টার ছিলেন, আমি নিজে রিপোর্টার ছিলাম, দুর্ভাগ্য হচ্ছে তারা আগেই কম্প্রোমাইজ করে বসে থাকে। আপনাকে এসে সত্য কথাটা বলেই না যে এই ঘটনাটা ঘটেছিল, এটা বলে না, সেই কম্প্রোমাইজ হয়ে আসে। তো এটা আগে ছিল না। রাজনীতির আমাদেরকে শেষ করে ফেলছে এই অসুস্থ নোংরা রাজনীতি, বাংলাদেশের গণমাধ্যমকে একদম টুকরো করে ফেলছে, যেটাতে আমরা এখান থেকে বেরোতে পারছি না। আজকে যে সংকটের কথা বলছেন, এই সংকটের মূলে হচ্ছে এইটা, কারণ আমরা আর প্লাস হচ্ছে আমরা ঐক্যবদ্ধ নই। এক্স্যাক্টলি। আমি একটা মানে গবেষণার পেপারের উত্তরে আমি বলেছিলাম যে যেদিন বাংলাদেশের সাংবাদিক ইউনিয়ন দুভাগ হয়, সেদিন থেকেই তাদের স্বাধীনতা তারা হস্তান্তর করে দেয়। রাইট। কারণ তারা 2টা গ্রুপ 2টা দলের প্রতি আনুগত্য প্রকাশ করে। 2টা দল তখন তাদেরকে মনে করে তাদের লোক। সো ওরপর তো এই সাংবাদিকরা কিভাবে স্বাধীন সাংবাদিকতা করবে? না, জাতীয় প্রেস ক্লাবে আপনার মতের সাথে আমি একমত না, এই জন্য আমার মেম্বারশিপ বাতিল। হাউ ইট ইজ পসিবল? এটা তো চিন্তা করা যায় না। আপনি চিন্তা করে আমরা কবে মেম্বার হয়েছি প্রেস ক্লাবে? আমি তো মেম্বারই হতে পারিনি। যাই হোক, তারপরে তো বাইরে চলে গেলেন। কিন্তু ঘটনা হচ্ছে যে এই ঢালাওভাবে মানে সাংবাদিকদের মানে সদস্যপদ বাতিল করা হয়েছে। আপনি যদি কেউ মানে ক্রিমিনাল অফেন্স করে থাকে, তার বিরুদ্ধে অ্যাকশন হইতে পারে, মামলা হইতে পারে, সব কিছু হইতে পারে। সে যদি খুনের মামলার সাথে জড়িত থাকে, তাইলে তার সাথে এটা কি হইতে পারে? এটা না দিয়া সবাইকে আপনার আলাদা করে দিয়েছেন। তো এই অবস্থায় তো পরিবর্তন হয় নাই। আমরা একটা ডেমোক্রেসি বলছিলাম একটু আগেই, যে আমরা একটা ধারালো ছুরার মধ্যে উপরে দাঁড়িয়ে আছি। এই হলো গণতন্ত্র, নামলেই বাঘে খেয়ে ফেলবে। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা, এবং তাদের একটা গোল্ডেন অপরচুনিটি ছিল, এবং তারা 18 মাস ক্ষমতায় ছিল। 18 মাস বেশ লম্বা সময়, অনেক লম্বা সময়। তো তারা এই পরিস্থিতিটাকে চেঞ্জ করতে পারেনি কেন? এটা কি তাদের সদিচ্ছার অভাব, না কোনো প্রেশারের মধ্যে ছিলেন তারা? প্রেশারের চাইতে নিজেরাই রাজনীতি বলতে গিয়ে একটা লাইন তারা বেছে নেন যে এদেরকে আউট করতে হবে, অমুকরে আমার পছন্দ না, এই অমুক দল এটা সেটা, আর এরা হলো স্বৈরাচার, এদেরকে এখান থেকে কী করতে হবে, বাইর করতে হবে, এদের কোনো সুযোগ দেওয়া যাবে না। এই যে টেলিভিশনগুলো দখল হইলো,
নিউজ পেপার দখল হইলো, পালাবদলের ঘটনা ঘটলো, এটা ওই সময়তে ঘটেছে। সব তো তাইলে ওনারা কোনো প্রোটেকশন দিল না কেন? তাহলে তো প্রোটেকশন দেওয়া উচিত ছিল। আমি চোখের সামনে দেখছি যে আমার নিউজ এডিটারের চাকরি নাই, আমার এডিটারের চাকরি নাই, চিফ রিপোর্টারের চাকরি নাই, বিজনেস রিপোর্টারের চাকরি নাই, চলে যাচ্ছে। কেউ এসে বলে না কেন আপনি চাকরি খাবেন। তো আগে তো ছিল অন্যরকম, ইউনিয়ন দাঁড়িয়ে যেত, তো সেটা তো নাই। ওই যেটা বললেন, যেদিন মানে সাংবাদিকরা তো এই দলবাজির কারণে আজকের এই পরিণতি, এইটা আরো খারাপের দিকে যাবে বলে আমার ধারণা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনি তো কূটনৈতিক সংবাদদাতা ছিলেন, জি। এখনো কূটনীতি নিয়ে লেখালেখি করেন এবং ভালো আপনার ইনসাইড সোর্স আছে। তো এখন তো বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি যেভাবে যাচ্ছে সেটা তো সবাই দেখতে পাচ্ছে কিভাবে যাচ্ছে। ভারত থেকে একটা ডিস্টেন্স তৈরি করে চায়না আমেরিকার সাথে আরেকটু ক্লোজ হওয়ার, কিন্তু এর মধ্যে যে হাসিনা ফ্যাক্টরটা সৃষ্টি হয়ে একটা মানে বাংলাদেশ সরকার বলছে যে এটা একটা সমস্যা তৈরি করছে হাসিনার অবস্থান, ভারত সরকারের কথায় সেটা মনে হচ্ছে না তারা এটাকে রেকগনাইজ করে। তো আপনার কি মনে হয় যে এই ভারত বাংলাদেশ সম্পর্কে হাসিনা ফ্যাক্টরটা কি মূল, না এর পেছনে আরো অন্য জিনিস আছে? হাসিনা ফ্যাক্টর মূল না, হাসিনা ফ্যাক্টর বরং তাদের জন্য একটা বিরক্তিকর। কারণটা হচ্ছে এই কার্ড খেললে তারা লাভবান হবে না, এটা তারা জানে ভালো করে। তারা মানে ভারত জানে। তার কারণটা হচ্ছে এটা রাজনীতি, বিশেষ করে এখানে চায়না ফ্যাক্টর, চায়নার অবস্থানটা তারা দেখতে চায় যে চায়না কত দূর যাবে, কিভাবে যাবে, সেটা তাদের মধ্যে একটা সংশয় সন্দেহের ব্যাপার আছে। এটা ইন্ডিয়ান ভাষ্য বলছে আমি জানি। আর বাংলাদেশ বলছে এটা তো আমি তো কারো কাছ থেকে নিতে পারবো না, এটা তো আমার ফরেন পলিসি, তা বলে না। তো আমরা যেহেতু মুক্তভাবে চিন্তা করি যে ঠিক আছে, আমি আমার অস্তিত্ব রক্ষার জন্য, আমার ইনভেস্টমেন্টের জন্য, আমি সব কিছুর জন্য আমি চীনের দিকে যেতে পারি, আমি আমেরিকার দিকে যেতে পারি, অন্য দেশে যেতে পারি, কিন্তু আমি একেবারেই শুধু ভারত নির্ভর হব। ভারত নির্ভর হওয়ার কারণে শেখ হাসিনা, তারা যেটা বলেন যে শেখ হাসিনার কীটা অবস্থান তো আমরা দেখলাম, উনি তো ওইভাবে দেশের জন্য তো উনি করতে পারেন নাই, বরং ওনাকে চায়নার থেকেই মানে ফান্ডটা, যতগুলো ফান্ডিংটা কিন্তু চায়না থেকে হয়েছে ওই সময় বেশিরভাগই। চাইনিজ ফান্ড ছাড়া তো এখন কারো কাছে টাকা নেই এখন। ইভেন আমেরিকান ইকোনমি নির্ভর করে অনেকটা চায়নার উপরে। তো সেই জায়গায় এখন যে জিনিসটা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কে বা অনেকগুলো বিষয় আছে, সন্দেহ আর অবিশ্বাস। ওরা ওইদিকে চলে যাচ্ছে, এরা এই হবে। আর আরেকটা হচ্ছে কিছুটা দাদাগিরিও আছে। তো সেই কারণে তারা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চান। আর এই বিশেষ করে ইউনূস সাহেবের সরকারের সময় সম্পূর্ণ দরজা বন্ধ ছিল বলতে পারেন, এবং তারা একদম অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্সটা অল টাইম হাই হয়েছিল কিন্তু ইউনূসের সময়। তার ধারাবাহিকতায় কিন্তু এখনো চলতেছে। বাট মাঝখানে আসার পরে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে ভারত থেকে কিন্তু জয়শঙ্কর এলেন। তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, নির্বাচন শেষ হলো, তখন কিন্তু স্পিকার এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আসলেন। তারা চাইলেন যে সম্পর্কটা ভালো হোক। তাইলে গোলমালটা কোথায় হলো? গোলমালটা হয়ে গেল মানে দিল্লিতে। এখন এই মুহূর্তে আপনি জানেন নিশ্চয়ই যে বাংলাদেশ দেখভাল করে প্রধানমন্ত্রীর কার্যালয়। আগে করতো সাউথ ব্লক আর করে না। তো সেই কারণে এটা ডিফারেন্স ওপিনিয়ন হয়ে গেছে তাদের মধ্যেই, যে কারণে তারা একটা পলিটিশিয়ানকে হাই কমিশনার করে ঢাকায় পাঠিয়েছে। তো তাদের মধ্যে একটা কনফিউশন আছে ওইখানে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে বাংলাদেশের এখন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের মধ্যেও এক ধরনের শেখ হাসিনা, এখানে আবার শেখ হাসিনার একটা ফ্যাক্টর কাজ করে। শেখ হাসিনাকে তারা প্রোটেকশন দিতে গিয়া, বিশেষ করে লাস্ট যেটা শেখ হাসিনার বিষয়টা যেটা ঘটলো, এটা ঘটার কথা ছিল না। কারণ বাংলাদেশের তরফে বলা হয়েছিল যে ইন্ডিয়ান কোনো জার্নালিস্ট যেন প্রশ্ন না করে। আচ্ছা, তো সেটা ভায়োলেট করা হয়েছে। ইন্ডিয়ান জার্নালিস্ট কেন, বাংলাদেশি জার্নালিস্ট প্রশ্ন করেছে, যে বাইরে থাকে বাংলাদেশি জার্নালিস্ট প্রশ্ন করেছে। যাই হোক, তো এটা বাংলাদেশকে খুব, যে কারণে আপনি লক্ষ্য করবেন যে একটা বিবৃতি আসলো, বিবৃতির ভাষাটা
সাধারণত সেগুন বাগিচায় তৈরি হয় না, এটা এরকম আর কি। এটা পলিটিক্যাল এবং এটা অনেক ক্ষেত্রেই বলা হয় এটা ঐতিহাসিক, খুব হার্ড, মানে খুব আমি দেখেছি ওটা। আচ্ছা, সেই বিবৃতির পরে এখন একটা নতুন একটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, সেটা হচ্ছে যে তাদের মধ্যে রিয়েলাইজেশন আসছে যে শেখ হাসিনা কার্ডে আমরা কত দূর যাব। আমরা তো আসলে দুই দেশের মধ্যে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভিসা বন্ধ হওয়ার কারণে কলকাতার যত রকমের ব্যবসা বাণিজ্য, শাড়ির দোকানেই বলেন আর হোটেল বলেন আর কি বলেন হাসপাতাল বলেন, এসবই কিন্তু বাংলাদেশের বেশিরভাগ কি ছিলেন। তো যেহেতু এখন তারা চিন্তা করছেন যে নতুন করে আবার রিশেপ দেওয়া যায় কিনা, তো সেই কারণে সম্ভবত ভারতের পররাষ্ট্র সচিব আসছেন কৌশলশাই এবং তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর জন্য। তো তারেক রহমানকে তো আমন্ত্রণ সেই নরেন্দ্র মোদী জানিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে, জানিয়েছিলেন, ওটা আবার জানাবেন। মাঝখানে একটা গোলমাল হয়ে গেল বিমস্টেকের দাওয়াতে নিয়ে। তো বিমস্টেকে প্রধানমন্ত্রীকে দাওয়াত না দিয়ে তারা বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দিচ্ছেন, সেই জন্য তারা প্রাইম মিনিস্টার উল্লেখ করা হয় নাই এই চিন্তা করে। এটা নিয়ে তো যাই পরে কেচাল, মানে এটা আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, বাট এরা বাংলাদেশ বলছে যে না আমরা এই ইনভাইটেশনে যাচ্ছি না এবং সম্ভবত যাচ্ছেন না। ওই যে ব্রিক্সের সেই সম্মেলন, হ্যাঁ, পরবর্তী প্রাইম মিনিস্টার সম্ভবত আগামী মাসে যাবেন, স্বল্প অল্প, খুব লম্বা সফর না, খুব স্বল্প সময়ের জন্য যাবেন এবং এটা এই ধরনের কথাবার্তা হচ্ছে। আমরা যখন কথা বলছি তখন বোধহয় ভারতীয় হাই কমিশনার বা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং 10 তারিখ কালকেই সম্ভবত ভারতীয় হাই কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎটা হবে প্রথম, কারণ এ পর্যন্ত আর সাক্ষাৎ হয়। হ্যাঁ, কারণ এটা অনেকে বলছেন যে এটা এক ধরনের নেতিবাচক সিগন্যাল, কারণ ইউজুয়ালি এই ধরনের সৌজন্য সাক্ষাৎ অনেক আগেই হয়, অনেকগুলো ঘটনা ঘটে গেল, তো সেই কারণে এটা হয় নাই। তবে কালকে হচ্ছে, এটা আমি যতটুকু শুনেছি আর কি। তো সেই এই অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। আবার যতটুকু মানে মনে হয়েছিল যে একদম হিম শীতল হয়ে গেল, একদম মানে একেবারে ভেঙে গেল, মানে আলোচনা টেবিলে আসবে না, তা না, আলোচনা টেবিলে ফিরে আসছে এবং সফর হবে। তবে একটু সন্দেহ তো থেকেই যাবে, কারণ ভারত বাংলাদেশ সম্পর্ক তো নানা ধরনের। এটা হয় কি, এই শেখ হাসিনার কার্ডটা এখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির কয়েকজন নেতার অতি উৎসাহী এই কাজটা হয়েছে। ফড়নবিস না করেছিল, আমি যেটা শুনেছি, তারা বলেছিল যে এটা ঠিক হবে না, কারণ এটা আনুষ্ঠানিকভাবে তাই কথা বলতে দিলে, এইটা কথা বলে দেওয়ার কথা না, তাকে কেন আপনি কথা বলতে দিচ্ছেন? আর যেহেতু আপত্তি করেছে, তো আমরা এটা অন্যভাবে ডিল করি। তো সেটাও একটা ছিল চাপ সৃষ্টি করা, সেই তখন চাপ সৃষ্টি করতে যেয়ে এই দুই দেশের মধ্যে সম্পর্কটা একটা ফারাক তৈরি হয়েছিল। তো যাই হোক, 24 ঘন্টার মধ্যে কিন্তু আবার মোটামুটি আলোচনার টেবিলে ফিরে আসছেন দুই পক্ষই আর কি। আচ্ছা, শেখ হাসিনা তো এর আগেও এফসিসি ক্লাবেই অডিও ভাষণ দিয়েছেন, তখন এত না, তখন কিন্তু না, তখন হয়নি এই কারণে, তখনকার দিনে এটা জানুয়ারি মাসের কথা। আর এখন যেটা হচ্ছে যে গালফ অফ ডিফারেন্স আছে, এখন তো পুরো জিনিসটাই একেবারে পুরো ওয়ার্ল্ড প্রেসকে সামনে নাইকা, আপনি লোকাল প্রেসকে দিয়েও আপনি তুমি কথা বলছেন। আর ওইটা ছিল অডিও, এটা অডিও বাট এটা ভিন্ন মাত্রায় অডিও আর কি। উনি প্রশ্ন উত্তর দিয়েছেন, আগেরটা ছিল প্রশ্ন উত্তর ছিল না, উত্তর ছিল না। এবার বোধহয় একটা না দুইটা প্রশ্নের উত্তর দিয়েছেন, তারপরে তো সজীব ওয়াজেদকে বলেন। এই জন্যই এটা ইন্টারেস্টিং হবে যে এই বাংলাদেশ ভারতের সম্পর্কটা কিভাবে ইভলভ করে, কারণ এখন মানে যেই অবস্থায় ছিল সেই অবস্থা থেকে তো আর নিচে নামার কোনো রাস্তা নাই। সো দেখা যাক কি হয়। সো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। সো আমি আপনার ক্যারিয়ারের আর একেবারে শুরুর দিকে একটু যদি বলি, যে আপনার ক্যারিয়ার যখন শুরু করেন, আপনি 72 কথা বলছেন, তারপর তো আরও ঘটনা ঘটেছে। 74-5 আপনার স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, তারপরে 74 চাকরি হারিয়েছি। ওই আপনি তখন ওই যে ইয়ে নিয়ে যখন সব বন্ধ করে দেওয়া হলো, না, এটা তো ওরা তো কাস্টমস ইন্সপেক্টরের চাকরি দিয়েছিল, ওটা তো আমি যাই নাই। আচ্ছা, এটা ছিল 17 মার্চ, স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি ঘেরাও করেছিল, মনে পড়ে? জাসদ। হ্যাঁ। তো ওই রিপোর্ট লিখেছিলাম বাংলার বাড়িতে, ওই রিপোর্ট লেখার কারণেই আমার চাকরিটা চলে গেছিল। আচ্ছা, তো সেই কারণে মানে চাকরি হারালাম তো অনেকবার। ওই সময়কার কথা যদি মনে করেন যে 72-তে সাংবাদিকতার যেই
মেজাজ, এবং তখন সাংবাদিকতার মনে হয় একটা পাওয়ার ছিল, মানে লোকজন, ডেফিনেটলি মানে তাদের যে অথরিটি, সেটা এখনকার সাংবাদিকতার চেয়ে অনেক অনেক বেশি ছিল। কোয়ালিটিটা ভালো ছিল, এত রাজনীতি ছিল না, সাংবাদিকতাই হতো। এখন তো সাংবাদিকতা হয় না, এখন রাজনীতি হয়। আমি আপনাকে তুলবো, আপনাকে নামাবো, আমার ফায়দা নেওয়ার জন্য, আমি কিছু একটা হব, এই হওয়ার জন্যই তো আজকের ক্রাইসিস। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই প্রাপ্তি, মানে এত বেশি, মানে আমরা মনে করি যে এত তাড়াতাড়ি, মানে আপনি মানে মারোয়ারি ব্যবসায়ী আর বাঙালি ব্যবসায়ীর মধ্যে ডিফারেন্স কি জানেন? মারোয়ারি ব্যবসায়ীরা আজকে ইনভেস্ট করে 6 মাস পরে রেজাল্ট চায়, আর আমাদের ব্যবসায়ীরা আজকে ইনভেস্ট করে কাল সকালবেলা রেজাল্ট চায়। তো আমাদের মধ্যেই যেটা বললাম, আমাদের গোত্রের মানুষরাই এরা মনে করেন যে খুব সময় চলে যাচ্ছে, এখনই আমার ফায়দা নিতে হবে। এই যে মানে বিভিন্ন পর্যায়ে দেখছেন নিশ্চয়ই, এটা বললে আবার আত্মসমালোচনা দরকার আমাদের নানা কারণেই, কিন্তু আমরা যা করছি তাতে সাংবাদিকতার জন্য না, আমরা নিজের জন্য করছি। এইটাই হচ্ছে দুর্ভাগ্য। এবং এটা শাসকেরা এই সুযোগটা নেয়। শেখ হাসিনা সুযোগ নিয়েছিলেন, এখন যে সরকার, তারা যদি সুযোগ নেন তারাও বিপদে পড়বেন। তা আমার ধারণা তারা ওইখান থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আসলে এটা একটু কম্প্রোমাইজ করতে হবে, না হইলে হবে না। কারণ আপনি জানেন আল্লাহ তাআলা মানে প্রশংসা পছন্দ করেন, তো কোনো শাসক প্রশংসা পছন্দ করবেন না? সবাই প্রশংসা পছন্দ করেন। তো সেই জায়গায় আপনি তো ধরেই রাখছেন যে এইরকম অবস্থা। তো এইটা আমি বললাম, আমি এগেইন আবার বলছি, এই পুরো পরিস্থিতি পাল্টাতে হইলে আমাদেরকে পাল্টাতে হবে, এবং সংবাদপত্র বা গণমাধ্যমকে তো সরকারকেই তো জবাবদিহিতা করতে হবে অবশ্যই। এটা মানে সরকারের প্রশংসা করলে তো চলবে না। না, একদম না, একদম না। তো এইটাই বললাম, তো ওই রাজনীতি ঢোকার কারণে আরে অমুক আমার বিরুদ্ধে বলে দিল, এই যে বলাটা, এটা আগে ছিল না। তো আগে নির্মল দার সাথে বঙ্গবন্ধু সম্পর্ক ছিল না, নির্মল দা তো লিখেছে, এবার কি বিখ্যাত লেখা আমার মনে আছে, এই যে কিতে লেখার শিরোনামটা তো কি হচ্ছে যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। ভাবতে পারেন আপনি, নির্মল সেন। হ্যাঁ, দৈনিক বাংলায় সরকারি পত্রিকা, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। তা আজকে লেখা যায়, আমি তো লিখেছি অনেকগুলো, কিন্তু সমস্যা হচ্ছে আমার নিজের মধ্যে মানে কি আমাদের মধ্যেই, যে এরাই ওই যে অন্তর্বর্তী সরকারের সময় আমি একটা রিপোর্ট লিখেছিলাম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন, আপনার জানার কথা। প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে আমি একটা স্টোরি করেছিলাম যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এই মর্মে কোনো দালিলিক প্রমাণ নেই। এরপরে এটা আমার ফেস করতে হয়েছে নানাভাবে। তখনকার সরকার তো অনেক ঝামেলা, যাই হোক, তারা নাই, কিন্তু আমাদের কমিউনিটির লোকজন সবচেয়ে বেশি সর্বনাশ করে ফেলছেন। ভাই আপনি কী সর্বনাশ করলাম? সর্বনাশটা কী করলাম বলেন? আমি একটা সত্য বের করার চেষ্টা করেছি। আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা কথা বলবেন আর এটা মানবেন না, এটা তো হইতে পারে না। আরেকটা খবর আপনাকে বলি, যেটা আপনি জানেন নিশ্চয়ই, হারিস চৌধুরী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন, 14 বছর ঢাকার পান্থপথে লুকিয়েছিলেন একজন প্রফেসরের পরিচয় দিয়া। এই ফার্স্ট খবরটা আমি বের করেছিলাম। আচ্ছা, তো এরপরে আমাদের সাংবাদিকরা আমাকে তো পারলে, আরে ভাই এটা গল্প লিখছেন, এই সেই। তো আখেরে প্রমাণিত হয়েছে যে আমি সঠিক ছিলাম। তো হয় কি, এখানে সমস্যাটা হলো আপনি একজনের কাজ করবেন যে, আর আরেকটা সত্য কথা, আমি কাগজ চালাই তো,